আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল নওয়াজ, সাথে নিল তার ক্যামেরা। সকালের সৌন্দর্য মুঠোবন্দি না করলেই নয়। নওয়াজ গ্রামের একা বেঁকা পথ ধরে হাঁটতে লাগলো। কুয়াশাময় সকাল, আহা কি সুন্দর। দীর্ঘ 5টা বছর এই দিনগুলো মিস করেছে সে। পুরনো স্মৃতিগুলো চোখের পাতায় ফুটে উঠল। আগে কত মজা করেছে তারা। ডিসেম্বরের ছুটিতে সব কাজিন মিলে একসাথে এই শীতের সকালে বের হতো, একসাথে মিলে খেজুরের রস খেত। কত মজাটাই না হতো। দিন কত তাড়াতাড়ি চলে যায়, শুধু থেকে যায় স্মৃতি। সব কিছু পরিবর্তন হলেই স্মৃতি ঠিক আগের মতো থেকে যায়। এখনো মনে হয় চোখটা বন্ধ করলে সব ভেসে ওঠে। কথাগুলো মনে করতে করতে নওয়াজের চোখ আটকে গেছিল এর নারী অবয়বের উপর। ইস কি স্নিগ্ধ হাসি। নারী অবয়বটি কি সুন্দর করে সরিষা ক্ষেতের মাঝে দুহাত দুদিকে মেলে দাঁড়িয়ে আছে। পরনে সাদা রঙের সালোয়ার কামিজ, মাথায় লাল রঙের ওড়না শ্যামলা রঙের খুব সুন্দর মানিয়েছে, সাথে সাদা রঙের চাদর চড়ানো। চেহারা এক পাশ দেখে চিনতে ভুল হলো না নওয়াজের। নিচু ঠোঁটে হাসি ফুটে উঠল। পরপর কয়েকটা সুন্দর ছবি তুলে নিল সে। যদিও কারো পারমিশন ছাড়া ছবি তোলা উচিত না এবং নওয়াজ তোলেও না, তাও আজ কি হলো কে জানে। মনের অজান্তে কয়েকটা ছবি তুলে নিল সে। নিজের কাজে নিজেই অবাক হলো সে। কী সব হচ্ছে তার সাথে। কেন এই মেয়েকে দেখলে সব কিছু উল্টে পাল্টে যায়? কেন 5 বছর আগে হারিয়ে যাওয়া অনুভূতিগুলো প্রজাপতির ন্যায় ডানা মেলে উঠতে চাইছে? কেন মনে হয় মনের মেঠো পথে কেউ বৃষ্টি ভেজা পায়ে নূপুর পরে হাঁটতে চাইছে? কেন মনে হয় এই মনের গুমট মাখা মেঘের আড়ালে কেউ সূর্যের ন্যায় কিরণ দিয়ে আলোকিত করতে চাইছে? তবে কি সে না, বেশি কিছু ভাবা যাবে না। নীরের দিকে এক পলক তাকিয়ে বাড়ির পথে হাঁটা ধরল। হাঁটাহাঁটি শেষেই বাসায় চলে এলো। মোখলেসুর রহমান উঠবে বসে চা খাচ্ছিলাম। আজান নানের পাশে এসে বসলো। মোখলেসুর রহমান চায়ের কাপে চুমুক দিয়ে হাসি দিলেন। কোথায় গিয়েছিলে তুমি এত সকালে? আরে একটু হাঁটতে, পাশাপাশি একটু ফটোগ্রাফি করলাম। ও ভালো। চা খাবে? তোমার নানিকে বলবো চা দিতে? না, আমি নিজের কাজ নিজে করতে পারবো। আর কতদিন নিজের কাজ নিজে করবে? কেউ একজনকে এবার তোমার কাজগুলো করে দেওয়ার সুযোগ দাও। না না ভাই, নিজের কাজ নিজে করতে পারবো, তবে আমার পাশে থাকার জন্য এবং নানু যেভাবে তোমায় আগলে রাখে ঠিক আমাকেও আগলে রাখার জন্য কেউ একজনকে সুযোগ দেয়া যেতে পারে। অত্যন্ত ঠান্ডা সুরে বললেন নওয়াজ। মোখলেসুর রহমান নাতির কথায় পরপর চোখের পলক ফেললেন। তবে কি তার নাতি এতদিন পর বিয়ে করতে রাজি হচ্ছে? তার ভাবনার মাঝে উপস্থিত হলো সালেহা বেগম। কি আলাপ চলতেছে নানা নাতির মাঝে? নানু বলছি তোমাকে আরেকটা বিয়ে দিব। তুমি এখনো কত সুন্দর, একদম পরীর মতো, তাই ভাবলাম তোমায় বিয়ে দিব। বলেই চোখ টিপুনি কাটলো নওয়াজ। আমারে বিয়ে দিতে হইব না? তুমি নিজের বিয়ের কথা চিন্তা করো। মেয়ে খুঁজুম নাকি তোমার জন্য? না, সেটা আমি করে নিতে পারবো। বলেই নওয়াজ চলে গেল। সালেহা বেগম স্বামীর দিকে তাকালেন। ঠোঁটে হাসি ফুটে উঠল। নাতিকে মনে হয় এবার বিয়েটা দিতে পারবেন। অবশেষে বিয়ে না করার অবরোধ থেকে হয়তো তার নাতি বের হয়ে আসবে। রাতের বেলা একসাথে বসে খাবার খেতে বসেছে মোখলেসুর রহমান ও সালেহা বেগম। সাথে সব নাতি ও নাতনিদের নিতে বসেছেন। নওয়াজের বড় মামা মামি এবং ছোট মামা মামি পড়ে খাবেন। এর মধ্যে ঋতু আর সায়ান খাবার টেবিলে খাচ্ছে, কম কথা বলছে। তাদের মধ্যে এক প্রকার যুদ্ধ চলছে। এই দুজনের মধ্যে প্রায় যুদ্ধ চলে। বলতে গেলে পুরো বাড়ি এই দুইজন মিলে মাতিয়ে রাখে। ঋতু পড়ে ক্লাস 8-এ ও সায়ান পড়ে ক্লাস 6-এ। তাও আবার লেগেই থাকে। তাদের কাণ্ড দেখে সবাই হাসছে, শুধু নওয়াজ বাদে। সে নিজের মতো করে খাচ্ছে। তাদের খাবার মাঝে সানা বলে উঠল, জানো আজকে কি হয়েছে? সবাই উৎসুক চোখে সানার দিকে তাকালো। সানা খাবার থামিয়ে বলল, আজকে দাদিকে দাদা খুব সুন্দর একটা রিং গিফট করেছে, আবার নিজ হাতে যত্ন করে পরিয়ে দিয়েছে।
সালেহা বেগম লজ্জায় এদিক সেদিক তাকালেন। মোখলেসুর রহমানের দিকে কটমট করে তাকালেন। তাকে কতবার করে বলেন যে বাচ্চারা এখন বাসায় থাকে, তবুও এই লোকের বুড়ো বয়সে বুড়কুহারা যায় না। ভালো যে ছেলেও ছেলের বউরা এখানে কেউ নেই, তা না হলে কেমন লজ্জাটাই না পেতে হতো তাকে। আমি যখন দাদির রুমে গিয়ে দেখি দাদা অতি যত্নে দাদিকে রিংটা পরিয়ে দিচ্ছে। যদিও আমার ভুল, কারোর রুমে নক না করে যাওয়া উচিত না, তাও ভুলটা করলাম বিধায় এত সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম। তুমি এখনো এত ভালোবাসো দাদিকে? তোমার দাদি আমার একমাত্র বউ, তাই সকল ভালোবাসা তার জন্য। আর যাকে একবার ভালোবাসবে তার প্রতি তোমার ভালোবাসা কখনো কমবে না, বরং যত সময় যাবে ততই ভালোবাসা বেড়েই চলবে। এই যে দেখো, যতদিন যাচ্ছে তোমার দাদিকে আরও বেশি ভালোবেসেই চলেছি আমি। সানার প্রশ্নে বলে ওঠেন মোখলেসুর রহমান। আহা দেখো দাদা দাদিকে কি ভালোবাসে, আমিও আমার বউকে এভাবেই ভালোবাসবো। শায়নের কথায় সবাই একসাথে হেসে ওঠে। নওয়াজ নানা নানুর দিকে তাকায়। কি সুন্দর একজনের চোখে অন্যজনের জন্য ভালোবাসা স্পষ্ট দেখা যায়, যেখানে নেই কোনো অবিশ্বাস, নেই কোনো ছলনা, নেই কোনো আক্ষেপ, আছে শুধু একে অপরের প্রতি অফুরন্ত ভালোবাসা। নওয়াজ খাবার শেষে হাত ধুয়ে উঠে রুমে ছিলে গেল। নওয়াজের রুমে যেয়ে ফ্রেশ হলো, রুমের লাইট অফ করে ড্রিম লাইট অন করলো, ফোনটা চার্জ দিয়ে বিছানার গা এলিয়ে দিল, গায়ে চাদর টেনে চোখ দুটো বন্ধ করলো। কিন্তু চোখ বন্ধ করতে একটা নারীর ভয়ার্থ চোখ দুটো ফুটে উঠল, সেই সাথে বুকের মাঝে ধক করে উঠল, সাথে সাথে চোখ খুলে ফেললো সে। চোখ দুটো চিনতে 2 মিনিট সময় লাগলো না তার। সেই সাথে বুকের মধ্যে একটা অনুভূতি হলো, মস্তিষ্কে সেই অবয়বের বলা প্রতিটি কথা ভেসে উঠতে লাগলো। কথাগুলো ভেদে বিছানা থেকে উঠে দাঁড়ালো নওয়াজ। পরপর কদম ফেলে বারান্দায় চলে গেল। আকাশে জলজলকৃত চাঁদের দিকে এক পলক দৃষ্টি নিবারণ করলো। এই চাঁদের মতোই সেও বরাবর একা। কত কত অন্ধকার রাতে যে এই চাঁদ নওয়াজের সঙ্গী হয়েছে সে হিসেব নেই বললেই চলে। তাই তো চাঁদের সাথে তার প্রখর বন্ধুত্ব, বলা চলে নীরবতাই চাঁদ তার সঙ্গী। দিকে তাকিয়ে ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠল, নিজ মনে বলে উঠল, চাঁদ, তুমিও কি আমার মনের মধ্যে যে নতুন অনুভূতি সারা ফেলছে তাকে উপলব্ধি করতে পারছো? বহু বছর ধরে থাকা বন্ধ মনের দরজায় যে কেউ একজনের আগমন ঘটে চলেছে। এই আগমনী বার্তা কি বুঝতে পারছো? কেউ একজনের আগমন যে এই বিধ্বস্ত চূর্ণ বিচূর্ণ ভাঙা হৃদয়ে প্রেমের ফুল ফোটাতে বিভোর, সেই ব্যাপারে কি অবগত হয়েছো? নিজের কথায় নিজে হাসলো নওয়াজ। কিছুক্ষণ থেমে আবার বলতে লাগলো, চাঁদ, অনুভূতিগুলো যে দিন দিন প্রখর হচ্ছে তা কি বুঝতে পারছো? আজ কি হলো নওয়াজের তার জানা নেই। কিসব বলছে সে? কেউ শুনলে হয়তো ভাববে নির্ঘাত তার মাথা গেছে। এমন উদ্ভট কথা কেউ বলে? তবে কেন জানি আজ এমন উদ্ভট কথা বলতে চাইছে নওয়াজের মন। চাঁদের সাথে সব কথা বলতে মন চাইছে। এর চাইবেই বা না কেন? এতদিন তো তার একাকিত্বের সাথে ছিল এই চাঁদ। গভীর রাতে একাকিত্ব যখন তাকে ভেতর থেকে গ্রাস করত, ঠিক তখন এই চাঁদকে পাশে পেত। বেশ কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে স্মিত হাসল নওয়াজ। হয়তো এবার অমাবস্যার ন্যায় অন্ধকার ঘিরে থাকা তার জীবনে চাঁদের ন্যায় কেউ পূর্ণিমার রাতের মতো সবকিছু উজ্জ্বল করবে। কথাগুলো ভেবে শ্বাস নিল নওয়াজ। পরপর কদম ফেলে চলে গেল রুমে। এবার একটু ঘুমানোর প্রয়োজন। বেলা 9টা ছুঁই ছুঁই। নীল নাস্তা খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে চলল মাইশাদের বাসায়। ওই যে সেদিন নকশি কাঁথা দিয়ে গেল, কিন্তু টাকা নেয়নি সে। বলতে গেলে সেদিন মাইশার চাচি একটু সমস্যার জন্য টাকা দিতে পারেন নাই, তাই আজ নীর টাকা নিতে তাদের বাসায় গেল। টাকা নিয়ে বাসার পথ ফিরতে নিলেই দেখা হলো এক মধ্যবয়স্ক শাড়ি পরা মহিলার সাথে। মহিলাটি ঘেমে নিয়ে একাকার অবস্থা, দুহাতে দুটো ব্যাগ। তবে মহিলাটির এক পাশ দেখতেই নীর চিনে গেল। দ্রুত পায়ে মহিলাটির পাশে গিয়ে দাঁড়ালো। মহিলাটির দিকে প্রশ্ন ছুড়ল, কেমন আছেন আন্টি? মহিলাটি তার দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর উত্তর দিল, আমি ভালো আছি। তুমি নীর না? আমাকে চিনলে কিভাবে? আমি নীর। কি বলেন? গ্রামের মানুষকে কি কেউ ভুলে নাকি? আপনি কি আজকে গ্রামে আসলেন নাকি? আজকেই আসলাম। ও, আর কেউ আসেনি আপনার সাথে? আমার কাছে একটা ব্যাগ দেন, আমি বাড়ি পর্যন্ত এগিয়ে দিই। বলেই নীর নিচু হাতে একটা ব্যাগ নিয়ে নিল।
আরে নীর, তোমার নেয়া লাগবে না, আমি যেতে পারবো। আন্টি, আমি তো আপনার মেয়ের সমান। আপনার মেয়ে বললে কি আপনি না করতেন বলেন? ভাবেন আপনার মেয়ে আপনাকে একটু সাহায্য করবে। নীলিমা বেগম তার কথা আর বললেন না। একা তার নিজের পক্ষেও যাওয়া সম্ভব ছিল না। গাড়ি নিয়ে এলেও এই কাঁচ রাস্তায় গাড়ি একদম চালানো যায় না। আবার সাথে কাল রাতে বৃষ্টির ফলে রাস্তার একদম খারাপ অবস্থা, তাই মেইন রোডে গাড়ি থেকে নেমে তিনি হাঁটা ধরেন। নিজাম তালুকদার পরিচিত একজনের গ্যারেজে গাড়ি রাখতে গেছেন, তাই মেইন রোড থেকে বাড়ি দূর না হলেও একা হাতে এত জিনিস নিয়ে যেতে যেতে তিনি একদম হাঁপিয়ে উঠেছিলেন। বাড়ির উঠানের সামনে আসতেই ঘটল এক বিপত্তি। বৃষ্টির ফলে জায়গা ছিল একদম পিচ্ছিল। নীলিমা বেগমের সাথে কথায় এত বিভোর ছিল যে কাদা তার চোখে পড়েনি, আর এই পিচ্ছিল কাদায় পা দিতেই ঠাস করে পড়ে যায়। ঠিক 4 থেকে 5 হাত দূরে নানার সাথে বসে চা খাচ্ছিল নওয়াজ। নীরের এমন অবস্থা দেখে সে জোরে হেসে দিল। নীর নওয়াজের দিকে তাকালো। কেমন লোক রে বাবা, এভাবে কেউ পড়ে গেল আর এই লোক কিনা হেসেই চলেছে। এই লোক আসলেই অসভ্য। অসভ্য না হলে কি এমন কেউ করে? রাগে ও লজ্জায় লাল হয়ে গেল নীর। সাথে নিজেকে কতগুলো কথা শোনালো। একটু সাবধানে হাঁটলে কি হতো? কেন যে বারবার এই লোকের সামনে এসেই তাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়? নওয়াজ, এটা কি? তুমি হাসছো কেন? মেয়েটা পড়ে গেল আর তুমি হেসেই যাচ্ছ। তার কাছ থেকে ব্যাগটাও তো নিতে পারো। নওয়াজ এবার হাসি থামিয়ে দিল। মায়ের কথা মতো নীরের কাছে চলে গেল ব্যাগ নিতে। নীরের কাছের থেকে ব্যাগ নিয়ে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, মিস পাখির বাসা, আপনার কি হোঁচট খাওয়া বা পড়ে যাওয়ার কোনো সমস্যা আছে নাকি? এদিক সেদিক পড়ে যান, দেখে শুনে হাঁটবেন। একবার কোমরে ভাঙলে তখন কিন্তু সোজা হয়ে হাঁটতে পারবেন না। তখন আপনাকে সবাই কুজো বুড়ি বলবে। বলেই চোখ টিপুনি কাটলো নওয়াজ। ব্যাগ হাতে নিয়ে ঘরের দিকে চলে গেল। নীর তার যাওয়ার পানে তাকিয়ে রইল। ভাবলো কিভাবে তাকে জব্দ করলো এই লোক। প্রথম দেখায় লোকটাকে দেখে তো মনে হয়েছিল লোকটা ভালো, তবে এখন তো দেখছি ভারী অসভ্য। তা না হলে কি এভাবে কেউ কাউকে বলতে পারে? নীর উঠে দাঁড়ালো। কাদায় জামা কাপড়ের অবস্থা খারাপ। নীর নিজেকে পর্যবেক্ষণ করে বাসার দিকে হাঁটা ধরলো। পেছন থেকে শুনতে পেল, আমার জন্য তোমার এমন হলো নীর, তুমি আমার সাথে এসো, ভেতরে ড্রেস চেঞ্জ করে নিও। না আন্টি, আপনার জন্য কিছু হয়নি, হয়েছে আমার অসাবধানতার জন্য। আমার বাসায় যেতে হবে, অন্য কোনো দিন আসবো না। বেলা 11টা। বসার ঘরে গোল হয়ে কথা বলছে সবাই। মূলত নিজাম তালুকদারের স্বপ্ন ছিল এতিমখানা তৈরি করার, তাই অনেক জায়গা খোঁজাখুঁজির পর একটা জায়গা মেলে যেটা এতিমখানা তৈরির জন্য পারফেক্ট, এবং সেই জায়গাটা নওয়াজের নানার বাড়ি থেকে 20 মিনিট দূরে। তাই সবকিছু ঠিক করে এখানেই এতিমখানা তৈরির কাজ ধরেন এবং নিয়ত করেন নওয়াজকে দিয়ে এই এতিমখানার উদ্ভাবন করবেন। তাই তো ছেলেকে এত প্রেসার দিয়ে বিদেশ থেকে দেশে নিয়ে আসেছে। আব্বা, তুমি খুব ভালো কাজ করেছো। বলেই নওয়াজ উঠে চলে গেল। নিজাম তালুকদার ও নীলিমা বেগমের চোখে চাওয়াচাওয়ি করলেন। ছেলে যে আজ অবধি তার বাবার উপর রেগে আছে সেটা তিনি ভালো করেই জানেন। এই ছেলের যা জেদ, নাকের গোড়ায় রাগ নিয়ে ঘোরে। নওয়াজ তৈরি হয়ে নিল। সকলে মিলে সেই জায়গায় যাওয়ার জন্য রওনা হলো। বেশ কিছুক্ষণ পর উপস্থিত হলো সেই জায়গায়। কি সুন্দর জায়গা! উদ্ভাবন কাজ শেষ করে তারা পুরো এতিমখানা ঘুরে দেখতে লাগলো। ঢুকতেই একপাশে ফুলের গাছ দিয়ে বাগান করা, অন্য পাশে বাচ্চাদের খেলার জন্য মাঠ তৈরি করে দেওয়া হয়েছে। দোতলা ভবন, বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য আলাদা আলাদা রুমগুলো সুসজ্জিত। সবকিছু একদম সুন্দরভাবে সাজানো গোছানো বলা চলে। সবকিছু ঘুরে দেখতে দেখতে এক জায়গায় চোখ আটকে গেল নওয়াজের। সামনে থাকা দৃশ্যটি দেখে ঠোঁটে হাসি ফুটে উঠল। মনে মনে বলল, ভালোবাসা আসলেই সুন্দর। এতিমখানায় সামনের যে দিকটায় মাঠ, সেই দিকে মাঠের এক পাশে বাচ্চাদের জন্যে দোলনা লাগানো হয়েছে। ঠিক সেই দোলনায় সালেহা বেগম বসে দোল খাচ্ছেন এবং মোখলেসুর রহমান পেছন থেকে ধাক্কা দিচ্ছেন। কি সুন্দর হাসি লেগে আছে দুজনের মুখে। হাসিতে কোনো মিথ্যার অভ্যেস নেই, আছে শুধু প্রশান্তি, আছে সুখ, শান্তি ও একে অপরের নিঃস্বার্থ ভালোবাসা। নিতান্তই যে কোনো সম্পর্কে ভালোবাসা থাকা জরুরি, তার থেকে বেশি জরুরি সেই ভালোবাসাকে পরিচর্যা করা।
আর এই পরিচর্যা করা যায় সম্মান, শ্রদ্ধা, যত্ন, বিশ্বাস ও আগলে রাখার মাধ্যমে। এগুলো ঠিকভাবে করতে পারলে সম্পর্কগুলো শুরু থেকে শেষ পর্যন্ত একদম যেমনি ভালোবাসা বাড়তে থাকে ঠিক তেমনি শেষ পর্যন্ত টিকে থাকে অনায়াসে। কোনো কিছু সম্পর্ককে শেষ করতে পারে না। এর সবচেয়ে বড় উদাহরণ নওয়াজের সামনে থাকা কপতি। নওয়াজ ছোট থেকে বড় হওয়া অবধি নানা নানুর মধ্যে যে ভালোবাসা দেখছে তা অন্য কোথাও দেখেনি। কি সুন্দর এই বয়সে এসেও দুজন দুজনের ভালো লাগাগুলো খেয়াল রাখছেন, একসাথে হাসছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। নওয়াজের ভাবনার মাঝে তার পাশে এসে দাঁড়ালো সাবিহা। নওয়াজের দিকে তাকিয়ে বলল, বিয়েটা এবার করে নে নওয়াজ ভাইয়া, তাহলে তুইও তোর বউকে দোলনায় দোল খাওয়াতে পারবি। কথাই নওয়াজ হেসে বলল, শুধু বউকে না, আমার তো বাচ্চাকে দল খাওয়ানোর ইচ্ছা করছে। আমি কিন্তু সিরিয়াস। আর কতদিন এভাবে? এবার বিয়ের জন্য রাজি হয়ে যা নওয়াজ ভাইয়া। আমিও তো সিরিয়াস, দেখো। তাদের কথার মাঝে উপস্থিত হলেন নীলিমা বেগম। সকল কাজ শেষে বাসায় যাওয়ার জন্য তাড়া দিলেন। কত কাজ বাসায়। ঢাকা থেকে নামিরা বেগম তার পরিবার নিয়ে চলে এসেছেন। নামিরা বেগমের 2 ছেলে মেয়ে, মাহাদ ও আফরা। মাহাদ পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা দেখছে। আফরা অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আসলে নামিরা বেগমের শ্বশুর হচ্ছেন মোখলেসুর রহমানের বন্ধু। সেই সুবাদে নামিরা বেগমের শ্বশুরবাড়ি তার বাবার বাসার একদম কাছে। কিন্তু শ্বশুর শাশুড়ি কেউ জীবিত না থাকায় এখানে থাকা হয় না। স্বামীর সন্তান নিয়ে শহরে থাকেন। তবে শ্বশুর বাড়িতে শুধু তার দেবর নিজ পরিবার নিয়ে থাকেন। যেহেতু সবাই গ্রামে থাকে এবং শহরে যেয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করা ঝামেলা, তাই ঠিক করা হয় বিয়ের অনুষ্ঠান গ্রামেই হবে। সন্ধ্যাবেলা সকলে মিলে চা খাচ্ছে। বেশ সময় পরে এভাবে সকলে একত্র হয়েছে। আর নানা বাড়িতে সবাই একসাথে হলে মজায় অন্যরকম। চা খাওয়া শেষে সকলে মিলে বিয়ের বিষয়ে আলোচনা করতে শুরু করলো। কে কি করবে, কে কি পড়বে, আরো কত কি। কথার মাঝখানে আফরা বলে উঠল, এখন তো মাহাত ভাইয়ের বিয়ের মিষ্টি খাচ্ছি, তবে নওয়াজ ভাইয়েরটা কবে খাবো? সময় হলে খেতে পারবে, শুধু বিয়ে না, বাচ্চার জন্মের মিষ্টি খেতে পারবে। উপস্থিত সকলে নওয়াজের কথা শুনে অবাক হলো। নীলিমা বেগমের তো চোখ আপনা আপনি বড় হয়ে গেল। যে ছেলে এতদিন বিয়ের প্রসঙ্গ তুললে কথা ঘুরিয়ে দিত, আজ সে কিনা ডাইরেক্ট বাচ্চা অবধি চলে গেল। ভাবা যায়। সবচেয়ে বড় কথা হলো কি সুন্দরভাবে ঠান্ডা গলায় উত্তর দিল। এমনিতে তো ভয়ে তার সাথে কেউ কোনো কথা বলে না। তার মাঝে শুধু ফসকে যখন আফরা এই কথা বলল, তখন সবাই ভেবে নিয়েছিল যে নিশ্চিত এখন কোনো কড়া কথা শুনতে হবে আফরার। তাদের কথার মাঝে উপস্থিত হলো সালেহা বেগম। তিনি সবাইকে তাড়া দিয়ে বললেন, সবাই তাড়াতাড়ি পাকের ঘরে যাও, পিঠা বানামো আমি। তোমাগো নানায় পাকের ঘরে আছেন। নানুর বলা মাত্রই সব চলে গেল রান্নাঘরে। উফ, শীতের দিনে পিঠা খাওয়ার মজাই আলাদা। উঠান পেরিয়ে রান্নাঘর, পুরো বাড়ি পাকা করা। বাড়ির ভিতরে নানা ঘর থাকলেও সালেহা বেগম সেই আগের মতো লাকড়ির চুলায় রান্না করতে ভালোবাসেন। তাই এত বলার পরও তিনি কোনো বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের ভিতরে রান্নাঘরে কাজ করেন না। হুড় করে উঠান পেরিয়ে একে একে সবাই পাকের ঘরে চলে গেল। পাতানো মাদুরে সব বসে পড়ল। বড়রা ঘরে বসে বিয়ের কথা বলছিলেন, বিধায় আসেনি। এই যে শীতের দিন, তার উপর নানু বাড়িতে সব কাজিন মিলে নানুর হাতে পিঠা খাওয়ার মজাই আলাদা। একে একে পিঠা বানানো শুরু করলেন সালেহা বেগম। পাশে মোখলেসুর রহমান বসে স্ত্রীকে সাহায্য করতে লাগলেন। নানা ভাই তুমি সরে যাও, আমি নানুকে সাহায্য করছি। সাবিহা নানাকে উদ্দেশ্য করে বলল, না না, আমি তোমার নানার সাহায্য করব, তুমি বসো। আরে দাদু তো দাদির সব কাজে সাহায্য করে। সকাল হলে ঘর গোছানো থেকে শুরু করে মাঝে মাঝে নানুর মাথায় তেল পর্যন্ত দিয়ে দেয়। যে ভালোবাসে দাদিকে দাদু। নানা ভাই তো নানুকে ট্রু লাভ করে। বলেই হাসতে লাগলো নাজিফা। তার কথা শুনে হো হো করে সবগুলো একসাথে হেসে দিল। আমার একটা মাত্র বউ, তারে মহব্বত করব না তো কি অন্যজনকে করব? মোখলেসুর রহমানের কথা শুনে ঠোঁটে হাসি ফুটল সালেহা বেগমের। বিয়ের এত বছর পরেও যেন তাকে চোখে হারায় মোখলেসুর রহমান। বিয়ের পর থেকে এখনো অবধি ছায়ার মতো করে তাকে আঁকলে রেখেছেন। এই এত বছরে যত ঝড়ঝাপটা আসুক না
কেন শক্ত করে তার হাত ধরেছিলেন, সবসময় তার সামনে ঢাল হিসেবে ছিলেন, কখনো একটা ঝাড়ি পর্যন্ত দেননি, সবসময় ভালোবেসে কথা বলেছেন, নিজের করে আগলে রেখেছেন। অথচ এখন তার সময়ের মতো সব কিছু এত খোলামেলা ছিল না। ভালোবাসা ছিল পবিত্র, এরকম বাসর ঘরে দেখেছিলেন তিনি নিজ স্বামীকে। এখনকার মতো সব এত সহজে ছিল না। বললাম ভালোবাসি তো একটু পর বললাম ভালোবাসি না, তখন সবকিছু ছিল পানির মতো স্বচ্ছ, সমুদ্রের ন্যায় গভীর। যদি কেউ কাউকে ভালোবাসতে তবে থেকে যেত আজীবনের জন্য, এত বিচ্ছেদ ছিল না, কোনো ছলনা ছিল না, শুধু অনুভূতিগুলো ছিল হৃদয়ের অন্তঃস্থল থেকে। তাই তো এত বছর পরও দুজন দুজনকে চোখে হারায়। ভোরবেলা ঘুম থেকে উঠে গেল সবাই। এই শীতের দিনে গ্রামে যেয়ে খেজুরের রস না খেলে কি হয়? মোটেও না। এত সুস্বাদু একটা খাবার না খেলেই নয়। নানা ভাইয়ের সাথে সব দল বেঁধে বেরিয়ে গেল খেজুরের রস খেতে। আরে নীর, কেমন আছিস? কোথায় থেকে আসছিস? নীর মাঠে ছাগলকে বেঁধে দিয়ে বাসায় ফিরছিল, ঠিক সেই সময় কোনো মেয়েলি কণ্ঠ শুনতে পায়। এই সময় মেয়েলি কণ্ঠ, তবে কণ্ঠটা চিনতে বেশি সময় লাগলো না নীরের। আরে আফরা, আমি ভালো আছি, তুই কেমন আছিস? কবে আসলি? তোকে খুব মিস করেছি আমি। কতদিন পর গ্রামে এলি? আরে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব? এই তো কাল এসেছি। মাহাদ আর সাবিহা আপু বিয়ে না, সেই জন্য। আর ভার্সিটি থেকে সহজে ছুটি নেওয়া যায় না, তাই এতদিন পর এসেছি। আমাকে দেখলি নানির? নীর নাসিফার দিকে তাকায়। নাসিফা এগিয়ে এসে গলা জড়িয়ে ধরে। তিনজন সমবয়সী, খুব ভালো সম্পর্ক নীরের তাদের সাথে, ছোট থেকেই খুব খাতির। তুই কবে এলি? সেদিন তো আন্টির সাথে তোকে দেখলাম না। আরে আমি আফরাদের বাসায় ছিলাম, তাদের সাথে এসেছি। খানিকটা ধমকের সুরে বলল নওয়াজ। ছেলের কণ্ঠ শুনে সামনে তাকালো নীর। দেখতে পেল এক যুবক দৃষ্টি ফোনের দিকে রেখে তো কথাগুলো বলল। আগ্রার নীরের হাত ধরে বলল নাসিফা, যাবো নওয়াজ ভাইয়া। নীর, তুইও চল আমার সাথে, খেজুরের রস খেতে যাচ্ছি। না নাজু, তোরা যা, আমার কাজ আছে। আরে নীর, চল না আমাদের সাথে। না রে আফরা, আমার কাজ আছে বাসায়, অন্য একদিন যাবনি। চল, কিচ্ছু হবে না। বলেই নীরের হাত ধরল আফরা। কিছু দূর যেতেই একজন পরিচিত লোকের সাথে দেখা হলো মোখলেসুর রহমানের। তার কাছ থেকেই সকলে মিলে খেজুরের রস খেয়ে নিল। এই ঠান্ডায় শীতের সকালে ঠান্ডা খেজুরের রস যেন দাঁতে কম্পন ধরিয়ে দিল। ঠান্ডায় শরীর জুড়ে শিরশির অনুভব হচ্ছে। দুপুরে খাবার শেষ করে নিজের রুমে শুয়েছিল নওয়াজ। শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছিল। হঠাৎ দরজায় কারো উপস্থিতি টের পেয়ে পড়ল। দরজা খোলা, ভিতরে চলে আসুন। নওয়াজের কথা শুনে নীলিমা বেগম রুমের ভিতর চলে এলেন। নওয়াজের পাশে বসে বললেন, কি করছিস বাবা? নওয়াজ চোখ তুলে তাকায়। নিজের মাকে দেখে ঠোঁটে হাসি ফুটে ওঠে। এই তো কিছু না মা, শুয়েছিলাম। তুমি খাবার খেয়েছো? খেয়েছি। আসলে তোর সাথে কিছু কথা ছিল আমার। কি বলবে আম্মু? আমি একা কোথায়? তোমরা সবাই আছো আমার সাথে। আমরা তো আছি, কিন্তু ওই যে একজন কাছের, যে তোকে আগলে রাখবে, যে তোর সুখ দুঃখের সাথী হবে। বুঝলাম। খানিকটা গাছছাড়া ভাবে উত্তর দিল নওয়াজ। এতগুলো কথা শুনে কোনো ভাবান্তর লক্ষ্য করলো না নীলিমা বেগম। কি বুঝলি? নওয়াজ ঠোঁটে দুষ্টু হাসি হেসে বলল, বুঝলাম যে তোমার বুড়ো বয়সে খেলার সাথী হিসেবে নাতি নাতনি প্রয়োজন। নওয়াজের কথা শুনে হাসি ফুটে উঠল নীলিমা বেগমের। তবে কি তুই বিয়ের জন্য প্রস্তুত? এ কথা আমি কখন বললাম? তাহলে দেখো মা, আমি বুঝতে পারছি যে তোমরা আমার জন্য টেনশন করো, বাট ট্রাস্ট মি, আমি ঠিক আছি। আর শুনো, আমাকে কিছুদিন সময় দাও, আমি নিজেই তোমাদেরকে নিজের সিদ্ধান্ত জানাবো। শিওর? 100% শিওর আম্মু। বলেই নওয়াজ মায়ের কোলে মাথা রাখলো। মায়ের কাছে আবদার করলো, মা আমার মাথায় হাত বুলিয়ে দাও। নীলিমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। কিছুক্ষণ আগের কথা, নওয়াজ তার মায়ের রুমে গিয়েছিল চুল মাসাজ করতে, কিন্তু দরজার সামনে গিয়ে শুনতে পায়, দেখুন আম্মা আমায় কতবার ফোন দিয়েছে। ফোন দিয়ে একটাই কথা, নওয়াজের বিয়ে। দেখুন ছেলে আমার মাত্র দেশে ফিরেছে, কিছুদিন যাক, তারপর না হয় এসব কথা তুলবো।
কিন্তু না আম্মা, বারবার এক কথা বলেই যাচ্ছে। এবার কিন্তু আমার ছেলের বিষয়ে আমি প্রচুর সিরিয়াস। নীলিমা, মাথা ঠান্ডা করো। মা যখন এত করে বলছেন তবে কথা বলেই দেখো। বিয়ের প্রসঙ্গ তুললেই তো আর বিয়ে হয়ে গেল না। আচ্ছা, তুমি শুধু তাকে বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করবে, এর বেশি কিছু না। তুমি কি চাও না তোমার ছেলে সংসার করুক? আমি চাই, তবে তাড়াহুড়ো করে না। আমি বললাম তো, শুধু বিয়ের প্রসঙ্গ তুলবে, এর বেশি কিছু না। কথাগুলো শুনে আর রুমে যাওয়া হয়নি নামাজের। এভাবে কারো কথা শোনা ঠিক নয়, তবে কি আর করার। না চেয়েও ও কথাগুলো। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে সব বসে আছে। একে তো বিয়ে বাড়ি, বড়রা বসে নানা ধরনের কথা বলছে, ছোটরা বসে নিজেদের মতো কথা বলছে। আচ্ছা, আমরা কি মাহাত ভাইয়ের গেট ধরবো না? আমরা কি জুতা চুরির টাকা পাবো না? রাজিফার কথায় ঋতু, সায়ান, আফরা, সাফা ও সানা কপালে ভাঁজ তুলল। আসলেই তো তারা গেট ধরবে, কিন্তু কিভাবে? আর জুতাই বা চুরি করবে কিভাবে? জুতা না হলে চুরি করলো, কিন্তু গিফট কিভাবে ধরবে? আরে আমরাই কোনে পক্ষ, আমরাই জামাই পক্ষ, সব হয়ে যাবে। আর আমাদের মাহাত ভাইয়ার মন রুই মাছের মতো, একদম আমাদের পকেট গরম করে দিবে। তোমরা দেখে নিও, তাই না মাহাত ভাইয়া? সায়নের কথা শুনে একে একে সকলে মাহাতের মুখের দিকে তাকালো। মাহাত কোনো টাকা দিবে না, যত সব ওয়েস্ট অফ মানি। মাহাতের কিছু বলতে না দিয়ে নওয়াজ বলল, নওয়াজ ভাইয়া, বিয়ে তো তুমি করছো না, আর টাকাও তুমি দিবে না, তাহলে কেন এমন করছো? আমি চাই না আমার ভাইয়ের টাকাগুলো তোরা নষ্ট কর। হয়েছে, আর কিছু বলতে হবে না, বুঝতে পেরেছি। নওয়াজ ভাইয়া, তুমি খুব কিপটে। আপনার কথা শুনে সবাই নওয়াজের দিকে তাকালো। নওয়াজ কোনো কিছু না বলে নিজের রুমে চলে গেল। খুব কষ্ট করে এতক্ষণ হাসি আটকে রেখেছিল সবাই। নওয়াজের সামনে হাসলে নির্ঘাত বকা খেতে হতো। তাও আফরার কপাল ভালো যে কোনো কঠিন কথা শুনতে হয়নি। বিয়ে বাড়ির এক আমেজ তৈরি হয়েছে, ঘটা করেই বিয়ে হবে। সাবিয়া ও মহার দুজনেই বলেছে তারা একদম সিম্পলভাবে বিয়ে করবে। যদিও আগে কাবিন করে রাখা হয়েছিল, শুধু তাদের পরিবারও কিছু পরিচিত মানুষ থাকবে। সাবিহার নানু বাড়ির মানুষও এসে পড়েছে, শুধু বাকি আছে সাফা ও সায়ানের নানুর বাড়ির মানুষ। যেহেতু আজ মেহেদি, তাই তারা কালকে হলুদের সময় আসবে। মেহেদি পরানো শুরু হলো। মূলত বাচ্চারা একটু মেহেদি পরবে আর মজা করবে। ডার্ক সবুজ রঙের শাড়ি পরে বসে আছে সাবিহা। বাকিরা যে যার মতো ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে। মেহেদি পরানোর জন্য ডাকা হয়েছে নীরকে। নীর, আমার নাতিনের হাতে সুন্দর কইরা মেহেদি পরাইয়া দিবি। আচ্ছা দাদি। নীর, তোমার দাদির হাতে একটু মেহেদি পরিয়ে দাও, সাথে আমার নামও লিখে দিবা। নীরকে উদ্দেশ্য করে বললেন মোখলেসুর রহমান। সবাই তার কথা শুনে হেসে উঠল। আপনি কেমন কথা কইতাছেন নাতি নাতনির সামনে? বলেই সালেহা বেগম লজ্জা মাখা ঠোঁটে মোখলেসুর রহমানের দিকে তাকালেন। দেখেছো নানা ভাই, আজও কি সুন্দর নানু লজ্জা পাই। আরে তোমার নানুর লজ্জা মাখা মুখ দেখেই তো আমি প্রেমে পড়েছিলাম। বলেই হাসতে লাগলেন মোখলেসুর রহমান। আপনি এবার চুপ করেন। বলেই সালেহা বেগম রুম থেকে বের হয়ে গেলেন। তার যাওয়া দেখে সবাই একসাথে জোরে হেসে উঠল। মেহেদি পরানো শেষ হলো। সন্ধ্যা থেকে মেহেদি পড়তে পড়তে রাত হয়ে গেল। তাই রাতের বেলা নীরকে যেতে দেয়নি সাবিহা। রাতে খাওয়া শেষ হলে নীর বিদায় নিয়ে বাড়ি থেকে বের হতে গেলে বাধা দেন সালেহা বেগম। নীর, তুই একা যাইতে পারবি? তোর দাদা তো তোরে আগাই দিবনি। সালেহা বেগম প্রশ্নে চুপ হয়ে গেল নীর। এটা ঠিক যে নীরের ভয় লাগছে, আর এত রাতে ভয় লাগা স্বাভাবিক। তবুও সে চায় না যে তার জন্য কারো সমস্যা হোক, তাই নিজেকে সামলে নিয়ে বললেন, না দাদিমণি, আমি যেতে পারবো। তুমি শুধু আমাকে একটা টর্চ দাও। বাসা তো 2 কদম সামনেই। তাও একা যাস না পথে। কি হয়েছে নানু? নওয়াজের কণ্ঠ শুনে পিছে তাকালেন সালেহা বেগম। না, কইতেছিলাম রাইতে মেয়েটা একা যাইব, তাই আর কি। তোমার নানারে। তার কথা শেষ হওয়ার আগেই নিভ্র বলে উঠল, আমি এগিয়ে দিব নানু। তুমি আগাইয়া দিলে তো ভালাই হইল। মাইয়া মানুষ একা যাইব? আচ্ছা, আসুন আমার সাথে।
নীরকে উদ্দেশ্য করে বলেই বেরিয়ে গেল নওয়াজ। নওয়াজের পিছে পিছে হাঁটতে লাগলো নীর। দুজনেই হেঁটে চলেছে, কারো ঠোঁট দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আবার নীরের ভয়ও লাগছে, কেমন চারপাশ অন্ধকার, শুধু ঝিঝি পোকার আওয়াজ আসছে। এবার নওয়াজ হাঁটা থামিয়ে দিল, পেছন ঘুরে পড়ল। আপনি কি ভয় পাচ্ছেন? নীর চমকালো, এই লোক কি মনের খবর জানে নাকি? লোকটা কি মন পড়তে পারে নাকি? তার যে আসলেই ভয় লাগছে তা কিভাবে বুঝলো? সে তো মুখে একবারও বলে নাই যে তার ভয় লাগছে। শুনুন, ভয় লাগলে মনে মনে দোয়া পড়ুন। আর একটা কাজ করতে পারেন, আমার গায়ে জড়ানো চাদরের এক পাশ ধরে আমার সাথে তাল মিলিয়ে হাঁটুন, ভয় লাগবে না। নীর মনে মনে দোয়া পড়তে লাগলো। চাদরে এক পাশ আলতো করে ধরে নওয়াজের সাথে সমান তালে হাঁটতে লাগলো। মনের মধ্যে অদ্ভুত অনুভূতি হলো, ভয় একটু একটু করে কমতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে নীর বলল, ধন্যবাদ আপনাকে। নওয়াজ হাঁটা থামিয়ে দিল, নীরের দিকে অবাক নয়নে তাকালো, কয়েকবার চোখের পলক ফেলে বলল,